আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসিবুর রহমান বলছি। আপনি যদি বিবিএর কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি পরীক্ষার খাতায় যে কোনো প্রশ্ন লিখে সর্বোচ্চ নম্বর এবং এ প্লাস পেতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি আলোচনা করবো আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ। এই সাবজেক্টটি কিভাবে লিখলে পরীক্ষার খাতায় সর্বোচ্চ নম্বর পাওয়া যায়, মানে যে কোনো একটি প্রশ্ন আসছে আপনি কিভাবে লিখবেন, সেই প্রশ্নটা কিভাবে লিখলে আপনাকে টিচার সর্বোচ্চ নম্বর দিতে বাধ্য হবে অথবা এ প্লাস পেতে আপনার জন্য সহজ হবে। সেক্ষেত্রে নিচের ফর্মেটটি অনুসরণ করতে হবে। দেখুন, 1 নম্বর উত্তরের গঠন বা স্ট্রাকচার, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, সাধারণত আপনি যদি প্রবন্ধের মতো কোনো কিছু লিখেন, আপনি আলটিমেটলি নাম্বার কম পাবেন, কারণ গদবাঁধা লেখা কেউই পছন্দ করে না। লেখার মধ্যে যদি আপনার ভূমিকা, পয়েন্টস, ফ্লো চার্ট, উপসংহার এই 4টি বিষয় থাকে, তাহলে আপনার লেখাটা অবশ্যই অনেকটা প্রফেশনাল মনে হবে। ভূমিকা ভূমিকা হচ্ছে আপনি সেই ক্ষেত্রে ভূমিকা লাগাবেন যখন আপনার বি পার্ট বা সি পার্টে কোনো কোশ্চেন আসবে, সেক্ষেত্রে আপনি ভূমিকা অ্যাড করবেন যদি ভালো মার্ক পেতে চান। ঠিক আছে, উত্তরের শুরুতে 2-3 লাইন একটি ছোট ভূমিকা দিন। ছোট ভূমিকা কিভাবে দিবেন? আপনি যে কোনো বিষয়ের প্রশ্ন আসবে, সেই প্রশ্নটার পরিচিতিমূলক কোনো কথা লিখবেন, বা উৎপত্তি স্থল বা তা ওই শব্দটা, ওই ওয়ার্ডটার মূল ওয়ার্ডটা কোথা থেকে এসেছে বা কোন ভাষা থেকে আসছে, এগুলি নিয়ে কিছু কথা বলবেন, সেটা হচ্ছে ভূমিকা। পয়েন্ট আকারে লেখা। 2 নম্বর, পয়েন্ট আকারে লেখা। পয়েন্ট আকার বলতে আপনি যে কোনো ধরনের বুলেট পয়েন্ট করবেন। বুলেট পয়েন্ট আপনি বোল্ড করে করতে পারেন, অথবা দুইটা বর্গক্ষেত্রের মতো একত্রে করে সেটাও বুলেট পয়েন্ট হতে পারে। যে কোনো আপনি একটা পয়েন্ট করে দিবেন, বুলেট পয়েন্ট করে দিবেন। আর তারপর আপনি আর পয়েন্টের নামটা লিখে নিচে আন্ডারলাইন করে আপনি বাকি ওই পয়েন্টের লেখাটা লিখবেন। এটা হচ্ছে পয়েন্ট আকারে লেখা। তারপর হচ্ছে ফ্লো চার্ট অথবা ডায়াগ্রাম যেটাকে বলেন। প্রতি বড় প্রশ্নে অন্তত একটি চিত্র বা ফ্লোচার্ট দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, ফ্লোচার্ট বা চিত্র চিত্র বিশেষ করে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে ফ্লোচার্ট আছে যথেষ্ট পরিমাণে। সে আপনার ফ্লোচার্ট রিলেটেড কোন কোশ্চেন আসলে আপনি সেখানে ফ্লোচার্ট ইউজ করবেন। দেখুন, উপসংহার, কনক্লুশন, উত্তরের শেষে 1-2 লাইনের উপসংহার দিন। অর্থাৎ আপনি উপরে কি কি লিখলেন, মূলত কোন বিষয়টা নিয়ে সম্পূর্ণ আলোচনাটা হলো, এর একটা সার সংক্ষেপ আপনি লিখবেন উপসংহারে। ঠিক আছে, আপনি কি বুঝলেন এই নিয়ে আপনি একটু কথা লিখবেন, বাস, এটা হচ্ছে উপসংহার। তো আমরা যদি পরীক্ষার খাতায় যে কোনো নর্মাল প্রশ্ন, যে কোনো ধরনের সহজ কঠিন নেই, যে কোনো প্রশ্ন যদি আসে, আপনি যদি নিচের ফরম্যাটগুলি অনুসরণ করে সুন্দরভাবে লিখে দেন, আপনি নিশ্চিত থাকেন যে কোনো টিচার আপনাকে সর্বোচ্চ নম্বর দিতে বাধ্য হবে। 2 নম্বর দেখেন, রিপোর্ট এবং লেটার রাইটিং। রিপোর্ট এবং লেটার রাইটিংয়ে আছে, লেটার, মেমো এবং রিপোর্ট থেকে অনেক মার্কস থাকে, এটা স্বাভাবিক, জানেন আপনারা। এখানে পূর্ণ নম্বর পাওয়ার ট্রিক্স নিচে দেখেন। 1 নম্বর হচ্ছে সঠিক ফরম্যাট। আপনি দেখেন, লেটার রিপোর্টের ভাষার চাইতে বা গ্রামাটিক্যালের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরম্যাট ঠিক আছে কিনা, বা গঠন ঠিক আছে কিনা, আপনার বক্স ঠিকভাবে লেখা হয়েছে কিনা, লেআউট যেটাকে বলে, হ্যাঁ, ঠিক মতো করেছেন কিনা। আপনি যদি মনে করেন যে জায়গায় বিষয় দেওয়ার কথা, সেই জায়গায় আপনি যদি আপনার নাম লিখে বসে থাকেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার লেটার কোনোভাবে গ্রহণযোগ্য, বা অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে এই এই বিষয়টির ক্ষেত্রে লেটার বলেন, অ্যাপ্লিকেশন বলেন, বা ফর্মাল লেটার বলেন, আর রিপোর্ট বলেন, এই 4টি ব্যাপারের ক্ষেত্রে আপনার অবশ্যই এই 4টির ফরম্যাট ঠিক রাখতে হবে। অর্থাৎ এই 4টি কোন সিস্টেমে লিখতে হয় এটা আপনাকে ঠিক রাখতে হবে। এছাড়া নাম্বার পাওয়া কোনোভাবেই সম্ভব না। টুকিটাকি গ্রামাটিক্যাল ভুল স্যাররা ওটা ছাড় দিয়ে দিবে, কিন্তু কোনোভাবে ফরম্যাটের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না, মনে রাখবেন। পরিচ্ছন্নতা, এটা হচ্ছে লেটার বা মেমো সবসময় একটি নতুন পেজ থেকে শুরু করার চেষ্টা করবেন, এবং কোনো কাটাকাটি করবেন না, এটা মাথায় রাখবেন। লেটার মেমো কোনো সময় আধা পৃষ্ঠা থেকে শুরু করবেন না, এক পৃষ্ঠায় অর্ধেক পৃষ্ঠা বাকি আছে, সেখান থেকে আপনি লেখা শুরু করবেন না, এটা অনেক বিশ্রী দেখায়। আপনারা এই বিষয়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপর দেখেন রিপোর্ট রাইটিং। রিপোর্টের ক্ষেত্রে টাইটেল পেজ বা টেবল অফ কন্টেন্ট এর মতো হেডলাইনগুলো স্পষ্টভাবে লিখবেন। ঠিক আছে, এই এই যে যে কোনো ধরনের আপনি হেডলাইন লিখেন, এটা একটু স্পষ্টভাবে একটু বড় করে ওইভাবে লিখবেন রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। 3 নম্বর, প্রশ্নের উত্তর করার কৌশল। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করবো এরপরে, মানে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে। ওই ভিডিওটা অনেক ভালো হবে, ওইটা আপনাদের সকলে দেখা অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ সেই ভিডিওটাতে এমন কিছু জিনিস দেখিয়েছি যেটা অনেক স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট জানেন না।
দেখুন আমি এখানে শুধু গ্রুপ এ নিয়ে এখন আলোচনা করি। ব্রিফ কোয়েশ্চেন মানে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হয় 12টির মধ্যে। বেশি লেখার কোনো দরকার নেই, একদম টু দ্য পয়েন্টে উত্তর দিবেন, ঠিক আছে? যেন 10-এ 10 পাওয়া যায়। আপনাকে মূল যে প্রশ্নটা করেছে আপনি এর সোজা একটা উত্তর দিয়ে দিবেন, যতটুকু না দিলেই নয়, এতটুকু উত্তর দিবেন। আপনাকে টিচার 1 মার্ক দিতে বাধ্য থাকবে, আপনি মনে রাখেন। গ্রুপ বি শর্ট কোয়েশ্চেন্স, এখানে 3-4টি পয়েন্ট, আমি বলবো 3-4টি না, 4 থেকে 5টি পয়েন্ট দিবেন। এটা 4-5টি লেখার উচিত ছিল। পয়েন্ট দিয়ে 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে উত্তর শেষ করুন, ঠিক আছে? এখানে 3-4টি পয়েন্ট না দিয়ে 5টি কেন দিবেন, 4 থেকে 5টি? কারণ আপনার এখানে মার্ক হচ্ছে 4 প্রতিটা ইয়াতে। অনেক অনেক টিচার হিসাব করে যে পয়েন্ট যতটা দিয়েছে তত মার্ক। আপনি যদি 4টা পয়েন্ট দেন 4 মার্ক, আপনি 4টার বেশি পয়েন্ট 5টা পয়েন্ট দিয়ে দিলে তো আপনাকে 4 মার্কের কম দেওয়া সম্ভব না, যদি লেখা 100% সঠিক থাকে, মানে কোনো ভুল ত্রুটি না থাকে। আর যদি লেখা ভুল থাকে বা মূল লেখাতেই যদি ভুল, তাহলে তো আপনার নাম্বার পাওয়ার কোনো মানে নাই, ঠিক আছে? তারপর দেখেন 4 থেকে 5টি পয়েন্ট দিয়ে 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে উত্তর শেষ করুন, ঠিক আছে? 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে, আর বেশি বেশি লিখতে গিয়ে অন্য প্রশ্ন বাদ দিয়ে দিবেন না। তারপর হচ্ছে গ্রুপ সি ব্রড কোয়েশ্চেন্স। গ্রুপ সিতে হচ্ছে ব্রড কোয়েশ্চেন্স। এখানে উত্তরের দৈর্ঘ্য অন্তত 3 থেকে 4 পৃষ্ঠা হতে হবে, কমপক্ষে 8-10টি পয়েন্ট এবং একটি ডায়াগ্রাম অবশ্যই দেবেন। ডায়াগ্রামের বিষয়টা খেয়াল রাখবেন। আপনি যখনই কোনো প্রশ্নের মধ্যে লেখার পর বা যে কোনো পয়েন্ট লেখার পর ওই সেই পয়েন্টের আলোকে একটা ডায়াগ্রাম বা একটা ফ্লো চার্ট বা একটা চিত্র আপনি এঁকে দিয়েছেন ঝটপট করে, দেখবেন অটোমেটিক্যালি আপনার নাম্বার অন্যদের চাইতে অনেক বেশি বেশি চলে আসবে। এটা কোনো টিচার আপনাকে এক্ষেত্রে মানে কি বলে দ্বিচারিতা করতে পারবে না, কারণ আপনি তো অন্যদের চাইতে আলটিমেটলি একটু ব্যতিক্রম কোনো কিছু লিখেছেন। যারা গদবাঁধা লেখা লিখছে আর আপনি সেখানে পয়েন্টও ইউজ করেছেন আর তারপর আবার ডায়াগ্রাম ইউজ করেছেন, সেটা আপনার লেখাটা অবশ্যই অনেক প্রফেশনাল মনে হবে, অবশ্যই অনেক দক্ষতা সম্পন্ন একটি লেখা মনে হবে। টিচাররা বুঝবে আপনি অনেক মেধাবী। তো আপনাকে পরীক্ষার খাতায় উপস্থাপনা অনুযায়ী নাম্বার দিবে। আপনি কি পড়ে গিয়েছেন বাড়ি থেকে খেয়ে সেটা বুঝবেন না, আপনি পরীক্ষা খাতায় কেমন উপস্থাপন করতে পারছেন সেটা অনুযায়ী আপনার মার্ক আসবে। তাই ভালো উপস্থাপন করতে হলে উপরের পয়েন্টগুলি বাদ দিয়ে আপনি কোনোভাবেই ভালো একজন স্টুডেন্ট হতে পারবেন না। হ্যাঁ, এখানে উত্তরের ক্ষেত্রে 8 থেকে 10টি পয়েন্ট দিবেন। আমি দেখেন আমার শিটের মধ্যে কমপক্ষে অনেক সময় 10 থেকে 20টি পয়েন্ট দিয়েছি। এটি কেন জানেন? যেন আপনার এই 20টি পয়েন্ট মনে পড়লে অন্ততপক্ষে যেন পরীক্ষার খাতায় 8 থেকে 10টি পয়েন্ট মনে পড়ে অটোমেটিক্যালি। আপনি যখন 15টা পয়েন্ট পড়বেন স্বাভাবিকভাবে, সহজ সহজ পয়েন্ট 15টি পড়বেন, তো অটোমেটিক্যালি আপনার 8-10টি মনে থাকবে। তখন আপনার তো সর্বোচ্চ 8 থেকে 10টি লিখলে হয়ে যায়, আপনার 15টি লেখার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমি এই সুবিধার জন্য আমার শিটটিতে একটু মাঝে মধ্যে কিছু কিছু বেশি করে পয়েন্ট দিয়েছি। আর সব ক্ষেত্রে না, যে প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ এই এরকম কিছু প্রশ্নের ক্ষেত্রে যেন কোনোভাবে আপনাদের মার্ক ছুটে না যায়, সেদিকটা খেয়াল রেখে আর কি এটা করেছি। এখন ডায়াগ্রাম ইউজের ব্যাপারটা হচ্ছে আমি আমার ক্লাসে কোন প্রশ্নে কোথায় ডায়াগ্রাম দিতে হবে এটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন এটা হচ্ছে আমার শিটের কভার পেজ। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করে বা কল দিয়ে আপনি যে কোনো বিষয় জানতে পারবেন, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।